দর্শক, যুক্তরাষ্ট্রে ভিসা নিতে হলে $15,000 যে বন্ড দিতে হওয়ার নিয়ম চালু করা হয়েছে এবং বাংলাদেশি নাগরিকরা যুক্তরাষ্ট্রের ভিসা নিতে গেলে $15,000 বন্ড মানে প্রায় 20 লাখ টাকার কাছাকাছি জামানত দিতে হবে। এই ভয়াবহ নিয়ম যখন বাংলাদেশের উপরে চাপিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র, তখন মনে হচ্ছিল যে এটাই বোধহয় সর্বোচ্চ চাপ দেয়া। এবার শোনা গেল আর একটা ভয়াবহ তথ্য, যুক্তরাষ্ট্র থেকে বেশ কয়েক হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। আদতে হচ্ছেটা কি? যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা কি কোনোভাবেই সম্পর্ক তৈরি করতে পারছি না, কিংবা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে প্রফেসর ইউনূস প্রশাসনের কোনোভাবেই কি ব্যাটে বলে মিলছে না? যে আশাটা পূরণ হতো হয়তো জো বাইডেন সরকার কিংবা তার দলের নির্বাচিত প্রেসিডেন্ট যদি হতেন, তাহলে যে আশাটা পূর্ণ হওয়ার সম্ভাবনা ছিল সেই আশাটাকে একেবারেই মাটির সঙ্গে মিশে গেছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে। কি হচ্ছে ওখানে? এদিকে আমাদের নিরাপত্তা উপদেষ্টা যুক্তরাষ্ট্রে গেছেন এই ব্যাপারে এক ধরনের দুতিয়ালি করতে, কিন্তু সেখানেও বারবার প্রশ্ন জাগে যে পররাষ্ট্র উপদেষ্টার কাজ কেন নিরাপত্তা উপদেষ্টাকে দিয়ে করা হচ্ছে? তাহলে পররাষ্ট্র উপদেষ্টার কাজ কি? তাকে রাখারই বা দরকার কি? এরকম নানা প্রশ্ন সামনে আসছে। কি বলছে নতুন করে যুক্তরাষ্ট্র? কেন বাংলাদেশিদের তারা ফেরত পাঠাতে চায় গণহারে অন্তত 5,000-এর বেশি? চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। দর্শক, বলছিলাম যুক্তরাষ্ট্র বাংলাদেশিদের একেবারে গণহারে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে এবং সেই ভয়াবহ তথ্যটা নিশ্চিত করছে ডেইলি স্টার। ডেইলি স্টারের শিরোনামটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে 5,000 বাংলাদেশিকে ফেরত পাঠাতে চায় যুক্তরাষ্ট্র। চিন্তা করা যায় যে 5,000 মানুষ যদি তারা ফেরত আসে কিংবা তাদেরকে ফেরত পাঠানো হয়, এই 5,000 মানুষের পরিবারের কি হবে? 5,000 পরিবারের কি অবস্থা হবে? বলা হচ্ছে, কূটনৈতিক সূত্র জানিয়েছে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত প্রায় 5,000 বাংলাদেশিকে ফেরত পাঠাতে চায় ওয়াশিংটন। ট্রাম্প প্রশাসনের অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশ যেন মার্কিন পণ্য আমদানি বাড়ায় এবং দুই দেশের বাণিজ্য ঘাটতি কমায়। তার মানে হচ্ছে যে প্রফেসর ইউনূস সরকারের উপরে তারা কোনোভাবেই খুশি না, মানে সন্তুষ্ট না। যত পারছে চাপ দিচ্ছে, যে চাপ দিয়ে দিয়ে বাংলাদেশের কাছ থেকে কত মধু নেওয়া যায় চুষে। আমদানি বাড়ানোর শর্ত দিচ্ছে, আরও দুই দেশের বাণিজ্য ঘাটতি আরও কমাতে হবে। 2025 সালের শুরুতে ট্রাম্প প্রশাসনের দায়িত্ব নেওয়ার পর বিষয়টি তাদের অগ্রাধিকারের তালিকায় আছে। এর মধ্যেই আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্র থেকে আমরা বেশি দামে গম কিনছি, বেশি দামে তুলা কিনছি, মানে ব্যাপারটা একেবারে যাচ্ছে তাই ব্যাপার হয়ে যাচ্ছে। অযথা প্রয়োজন না থাকলেও বোয়িং কেনার 25-30টা বোয়িং কেনার সিদ্ধান্ত নিচ্ছি, চুক্তি করছি। ব্যাপারগুলো আমাদের জন্য মানে গোদের ওপরে বিষ ফোড়া হয়ে দাঁড়াচ্ছে বোধহয়। সূত্রগুলো বলছে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান 5 দিনের ওয়াশিংটন সফরে এসব বিষয়ের আলোচনা করার জন্যই তিনি গেছেন। তিনি ওয়াশিংটন সফরে গেছেন, বুধবারে তিনি আমেরিকা উড়ে গেছেন, কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা গিয়েছেন কিনা জানি না। এই দুতিয়ালিগুলো নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে দিয়ে করানো হচ্ছে। ইতিমধ্যেই বুধবার ওয়াশিংটনে পৌঁছেছেন তিনি। গতকাল যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি অব স্টেট অ্যালিসন হুকারের সঙ্গে বৈঠক করার কথা ছিল। বৈঠকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরেরও যোগ দেওয়ার কথা ছিল। এই বৈঠক করবেন। সেখানে ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত, তারও বৈঠকে উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু তিনি উপস্থিত হতে পারেননি, তিনি ভারতে চলে গেছেন। এদিকে বাংলাদেশে মানে খলিলুর রহমানের সঙ্গে মার্কিন সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেনজান লিন্সেরও বৈঠক হওয়ার কথা আছে, যেখানে বাণিজ্য সংক্রান্ত বিষয় আলোচনা হবে। শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসনের শপথ গ্রহণ হবে। ক্রিস্টেনসনের শপথ গ্রহণে তিনি অংশগ্রহণ করবেন। ব্রেন ক্রিস্টেনসন 12 তারিখে বাংলাদেশে আসছেন। যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত বাংলাদেশে পা দেওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সেটার প্রভাব পড়তে পারে। নানা দিক থেকে নানা আলোচনা চলছে
এবং যুক্তরাষ্ট্র এতদিন পর্যন্ত রাষ্ট্রদূতবিহীন বাংলাদেশে চালিয়েছে ভারপ্রাপ্ত দিয়ে, এবার ক্রিস্টেনসনকে তারা পাঠাচ্ছে এবং ক্রিস্টেনসন ডোনাল্ড ট্রাম্পের খুবই কাছের মানুষ। সেই কাছের মানুষকে দিয়ে তিনি বাংলাদেশকে হ্যান্ডেলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। তার নিয়োগ ফাইনাল হয়েছে আজকে। তার শপথ শেষে 2 দিন পরেই তিনি বাংলাদেশে উড়াল দেবেন। এরই মাঝে বাংলাদেশে যে এরই মাঝে কয়েকদিন আগে 300 বাংলাদেশিকে পাঠানো হয়েছিল, আরও 300 রেডি করে রাখা হয়েছে। সেই 300কে পাঠানোর জন্য যে কোনো সময় পাঠিয়ে দেওয়া হবে এবং পর্যায়ক্রমে 5000 অন্তত বাংলাদেশিকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র, এরকম তথ্যই ডেইলি স্টার দিচ্ছে। এই ব্যাপারগুলো সাথে বাণিজ্য ব্যাপারে দুতিয়ালি, বাণিজ্য ঘাটতি মেটানোর জন্য চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র, কিন্তু ইউনূস প্রশাসন কোনোভাবেই যুক্তরাষ্ট্রের চাপ সামাল দিতে পারছে না। এই রকম একটা পরিস্থিতিতে আমরা যত দ্রুত নির্বাচন করে নতুন সরকার পাব, আমাদের মনে হয় যে এই ব্যাপারগুলো থেকে পরিত্রাণ পাওয়ার উপায় আমরা তত দ্রুত পাব। কারণ প্রফেসর ইউনূসের এই সরকারকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন পছন্দ যে করছে না, এটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। পরবর্তী নির্বাচিত সরকার, সেই সরকার যেই হোক, সেটা বিএনপি জোটের সরকার হোক, জামাত জোটের সরকার হোক, নির্বাচিত একটা সরকার আসলে তারা যখন 5 বছরের জন্য থিতু হয়ে থাকে, তখন তাদের কিন্তু অনেক কিছু সিদ্ধান্ত নিতে সুবিধা হয়, যেটা অন্তর্বর্তীকালীন সরকার। আবার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রফেসর ইউনূসের ব্যক্তিগত সম্পর্কও ভালো না। হিলারি ক্লিন্টনের সঙ্গে প্রফেসর ইউনূসের বন্ধুত্বের কারণে সেই সম্পর্ক যে খারাপ, এটা আমরা বহুদিন থেকেই আলোচনায় দেখছি। সেরকম প্রেক্ষাপট যখন চলছে, আমার মনে হয় না যে বর্তমান সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের কোনো সম্পর্ক উন্নয়ন করতে পারবে। যতই যা বলুক কিনা, এখন পর্যন্ত এই যে একজন বিনিয়োগের বিডার একজনকে নিয়ে আসা হয়েছে, বড় বড় গাল গল্প, বড় বড় প্রেজেন্টেশন, ওই 15,000 20,000 ফুট উঁচু থেকে বিমান থেকে লাফ দেওয়া, প্যারাশুটে লাফ দেওয়া, এই কর্মকাণ্ডগুলোই তিনি করছেন। কিন্তু বিদেশি বিনিয়োগ এখন পর্যন্ত একেবারে ঠুটো জগন্নাথ, শূন্যের ঘরে। বিদেশি 1 টাকা বিনিয়োগ এখন পর্যন্ত আসেনি। সব মিলিয়ে আমরা অনেক ঢাকঢোল পেটানো শুনছি, কিন্তু ঢাকের আওয়াজটা যেমন হচ্ছে, সেই ঢাকের আওয়াজ শুনলেই মনে হয় যে ঢাকের চামড়া ফাটা ঢাকে যে আওয়াজটা হয়, সেই আওয়াজটা বেশিক্ষণ স্থায়ী হয় না, খুব সহজেই বাতাসে মিলিয়ে যায়। দর্শক, আমাদের নাগরিকদের মাঝে অনেকের ধারণা, যার সঙ্গে আমেরিকা আছে সে ভালো করবে, সে আমেরিকার ক্ষমতার অংশীদার হবে। এই কারণে আমাদের চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা, করিডোর, বিভিন্ন বিষয়ে আমাদের নাগরিকদেরই একটা অংশ সমর্থন দিয়েছে। এই বিষয়ে তারা ওকালতিও করে এবং সোশ্যাল মিডিয়ায় আমরা এর বিরুদ্ধে বললে আমাদেরকে হেনস্থাও করে। তো আমরা যে জিনিসটা জানি, সেই জিনিসটা সাধারণ নাগরিক পর্যায়ে ওইভাবে বিবেচনা করে না। যেমন এই যে অং সান সুচি, এই অং সান সুচিকে এইখানে আনলো কিভাবে? ছোট্ট একটা ট্রাম্প কার্ড, নোবেল পুরস্কার, এবং ডক্টর ইউনূস একটা নোবেল পুরস্কার, এবং ভেনেজুয়েলার দিকে দেখান, সেখানেও একটা নোবেল পুরস্কার। এই নোবেল পুরস্কারটা দেওয়াই হয় বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিদের কোনো একটা সময় তাকে ওই অঞ্চলে ব্যবহার করার জন্য, এবং অত্যন্ত স্বল্প মূল্যে ব্যবহার করতে চায়। অত্যন্ত স্বল্প মূল্যে, যে কোনো পে করতে হবে না, কিন্তু বিরাট বেনিফিট পাবে। যেমন এই যে দেখেন ভেনেজুয়েলায় যে ঘটনা ঘটলো, ওইখানে মাদুরো সাহেবকে উঠায় নিয়ে গেল। কিভাবে নিয়ে গেল? কতটা অসভ্যতা এবং বর্বরতা, যে একটা দেশের প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে অপহরণ করে নিয়ে যাচ্ছে আমেরিকা। দেখেন কতটুকু বর্বরতা। এগুলো যদি আমরা না বুঝি তাহলে হবে না। এবং সেই সময় দেখেন এই যে মাচাদো নাকি, সে ওই সময় উল্লাস করলো। তার দেশের প্রেসিডেন্টকে এবং তার স্ত্রীকে অন্য দেশের লোকেরা এসে উঠায় নিয়ে যাচ্ছে, অপহরণ করে নিয়ে যাচ্ছে, আর সেখানে কিছু বর্বর আছে, জালিয়াত আছে, দালাল আছে, যারা এটাকে সমর্থন করে উল্লাস করছে।
অর্থাৎ দুনিয়াতে সব জায়গায় কিছু দালাল থাকবে যারা সার্বভৌমত্ব বোঝে না, স্বাধীনতা বোঝে না এবং আত্মসম্মানটা বোঝে না। আলটিমেটলি কি হলো আজকে দেখেন যে ভেনেজুয়েলা যে তেল বিক্রি করবে সেই টাকা দিয়ে শুধুমাত্র আমেরিকান পণ্য কিনতে পারবে, অন্য দেশের কোনো পণ্য কিনতে পারবে না। বৈদেশিক বাণিজ্য লক করে দিয়েছে একমাত্র। তার মানে দেখেন তারা ছোট্ট একটা কাজ করে সেই নোবেল পুরস্কার দিয়েছিল মাচাদোকে, যাদেরকে এই যে একটা অঘটন ঘটাবে দীর্ঘদিনের পরিকল্পনা এবং ঠিক ওই সময়ে দেশের মধ্যেই আমেরিকার পক্ষে নেওয়া কিছু লোককে তারা সেট করে রাখলো। আমাদের ডক্টর ইউনূস স্যারও আমাদের এই গণ অভ্যুত্থানে কোনো 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 ভূমিকা ছিল না। আমি নিজের পক্ষ থেকে যোগাযোগ করেছিলাম যে একটা স্টেটমেন্ট দেওয়ার জন্য। এখন অনেকে আবার নতুন নতুন গল্প সাজাচ্ছে যে উনি এই লবিং করেছেন, ওই লবিং করেছেন, এই লবিং করেছেন। আমাদের এই গণ অভ্যুত্থানের ক্রেডিট শুধুমাত্র সাধারণ মানুষের, শুধুমাত্র সাধারণ মানুষের। এবং এই সাধারণ মানুষ কোনো নেতার বক্তব্যে তারা হলো মোটিভেশনে এখানে নামে নাই। তার সন্তানরা এখানে রক্তাক্ত হচ্ছে, দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত। এইসব কারণে নাগরিকরা দেশের কর্তৃত্ব তাদের হাতে ফিরে নেওয়ার জন্য, কিন্তু কর্তৃত্ব জনগণের হাতে তো ফিরে গেল না, ভোটাধিকারের কাছে ফিরে গেল না, কর্তৃত্ব ফিরে গেল প্রায় 2 বছরের জন্য অথবা তার কাছাকাছি সময়ের জন্য এমন একটা সরকারের কাছে যাদের বাংলাদেশে বিভিন্ন বিপদ আপদ, দুর্যোগ, বন্যা, ঝড়, সিরোর কোনো জায়গায় কোনো অবদান ছিল না। তারা এসে আমাদের এই সরকারে মহান ব্যক্তি হয়ে গেলেন এবং তাদেরকে জিকির করতে থাকলো। কৃত্রিমভাবে সোশ্যাল মিডিয়া সহ নানাভাবে থট ডেভেলপ করা হলো যে অন্তত 10 বছর এদেরকে প্রয়োজন, কিন্তু তারা নিয়ন্ত্রণ করতে পারে না, তাদের দক্ষতা নাই, তারা মাঠ পর্যায়ে কাজ বোঝে না এবং এখানে প্রতিদিন হত্যা হচ্ছে, খুন হচ্ছে, একের পর এক মানুষ পেরেশানিতে পড়ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাসের দাম ঊর্ধ্বগতি, সবকিছু মিলিয়ে কোনো জায়গায় দক্ষতার কোনো ছাপ নাই। দেখেন এইখানেও কিন্তু সেম একই লো প্রাইসে মায়ানমারের যুদ্ধ করিডোর, মানবিক করিডোর নাম দিচ্ছে, কত সুন্দর একটা নাম, মানবিক করিডোর, সেটার নাম হলো যুদ্ধ করিডোর। ঠিক আছে, এই যুদ্ধ করিডোর নেওয়ার জন্য কত স্বল্প মূল্যে নেওয়ার চেষ্টা করেছে। প্রথমে নাম দিয়েছিল জাতিসংঘের, এরা কিন্তু নামটা জাতিসংঘের দিবে, নামটা বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের নাম দেবে, নামটা দিবে ডিপি ওয়ার্ল্ডের, কিন্তু ভিতর থেকে নিজেরা নিয়ন্ত্রণ করবে। আমরা কেন এই বন্দর দেওয়ার বিরোধিতা করেছিলাম বন্ধুরা বুঝতে হবে। দেখেন আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে, রাশিয়া আছে, ইরান আছে, বিভিন্ন দেশে বিভিন্ন যুদ্ধ প্রযুক্তি আছে, তারপরে সুরক্ষা প্রযুক্তি আছে, আত্মরক্ষার প্রযুক্তি আছে, যেগুলো শেয়ারিং করবে একটা রাষ্ট্র হিসেবে এবং রাষ্ট্র ধীরে ধীরে শক্তিশালী হবে প্রযুক্তির মাধ্যমে। এইখানে যদি বন্দর বিদেশিদের হাতে থাকে, অনেক দালাল একবারে নাদান, কিছু বোঝে না, না বুঝে দেশ, না বুঝে রাষ্ট্র, তারা বললো যে এই বন্দর বিদেশিদের হাতে দিলেই হবে। আমি বলেছিলাম যে তুই তোর বউটারে বিদেশিদের হাতে দে, তোর চেয়ে লম্বা, তোর চেয়ে সুন্দর, তোর চেয়ে উঁচু এবং তোর চেয়ে আর শক্তিও বেশি, বউ ভালো থাকবে, দে। তো বন্দর তো বইয়ের চেয়েও গুরুত্বপূর্ণ, সেই বন্দর বিদেশিদের দেওয়ার জন্য এরা হলো দালালি করলো। তাহলে এই বন্দর বিদেশিদের হাতে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি যদি ইরান থেকে, রাশিয়া থেকে অথবা বিভিন্ন দেশ থেকে প্রযুক্তি নিয়ে আসি বাংলাদেশে, তাহলে ওই বন্দরের এই ইনফরমেশনটা সঙ্গে সঙ্গে লিক করে দেবে না? এরা এদের ভিতরে যোগাযোগ আছে না? ডিপি ওয়ার্ল্ডের যে 28 জন প্রতিনিধি বাংলাদেশে তদন্ত করতে আসছিল, এই 28 জনের 24 জনে ছিল ইন্ডিয়ান। বাস্তবে দুবাইয়ের কোম্পানি দেখা যায়, কিন্তু ভিতরে বিভিন্ন দেশে সেটা যোগ সাদস্য থাকে, সার্ভিস করে। এই ডিপি ওয়ার্ল্ড দীর্ঘদিন যাবৎ আমেরিকাকে সার্ভিস করে আসছে। তো এগুলো বুঝবে না বুঝে এরকম একটা আচরণ করবে। সুতরাং নোবেল পুরস্কার দেখে খুশি হওয়ার কিছু নাই, এটা একটা ষড়যন্ত্র, এটা সারা বিশ্বব্যাপী আমেরিকার নিয়ন্ত্রণের, পশ্চিমাদের নিয়ন্ত্রণের একটা ট্রাম্প কার্ড। বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষকে সম্মানিত করে, তাকে টাকা পয়সা দেয়, প্রজেক্ট দেয়, প্রকল্প দেয়, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিয়ে গিয়ে বক্তব্য দেওয়া হবে এবং পরবর্তীতে কোনো একটা সময় কোনো একটা ষড়যন্ত্রে এদেরকে বাই চান্সে ব্যবহার করবে, কোনো ইফোর্ট ছাড়া একবার লো প্রাইসে ইউজ করবে, লো প্রাইস।